হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা গত একটি ভিডিওতে নেভিগেশন অর্থাৎ হেডার বানানো শিখছিলাম। তো সেই হেডারটি বানাতে বানাতে আমরা পরবর্তী একটি টপিকে গেছিলাম, যে টপিকের মাধ্যমে আমরা শিখেছিলাম যে দুটো এলিমেন্ট অর্থাৎ দুটো ডিভ বা দুটো ট্যাগকে কিভাবে আমরা পাশাপাশি আনতে পারি। অর্থাৎ আমরা যে এই যে হেডার বা নেভিগেশন পোর্শনটা বানানোর চেষ্টা করছিলাম, সেটি লেফট সাইডে দেখুন যে একটি লোগো আছে, আর রাইট সাইডে একটি নেভিগেশন আছে। নেভিগেশনের মধ্যে কিছু ন্যাভ আইটেম রয়েছে। তো এই জিনিসটি আমরা বানিয়েছিলাম। কি আমরা শুধুমাত্র নেভিগেশন পার্টটুকু বানিয়েছিলাম, কিন্তু আমরা লোগো যে সেকশনটা ছিল অর্থাৎ লোগোটাকে আমরা আনিনি। কারণটা কি? কারণ আমরা ওটা জানতাম না যে দুটো ডিভ পাশাপাশি কিভাবে আসে। তো দুটো ডিভ অর্থাৎ দুটো ব্লক লেভেল এলিমেন্টকে পাশাপাশি আনার জন্য আমি আরেকটি ভিডিও ক্রিয়েট করেছি, যেখানে আমরা দেখেছিলাম যে পাশাপাশি এরকম যদি বক্স থাকে আমার, তো সেই বক্সগুলোকে কিভাবে আনতে পারি আর তাদের মাঝখানে সমান ইকুয়ালি আমরা কিভাবে গ্যাপ তৈরি করতে পারি। তো সেই ভিডিওটা আপনারা যদি দেখে আসেন, ডিসপ্লে ফ্লেক্স নামে যে ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর উপরে কার্ডের মধ্যেও আমাদের লিঙ্কটা থাকবে ভিডিওর ওপরে, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারবেন। তো এই পরপর তিনটে ভিডিও যদি আপনারা দেখে নেন, তাহলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে, আর ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আমরা ওয়েবসাইটের কোন কোন সেকশনগুলো আমরা খুব সহজেই বানাতে পারি। তো চলুন আজকে আমরা এই যে নেভিগেশনটা বানাচ্ছিলাম সেই নেভিগেশনটাকে কমপ্লিট করি। তো আমি গত দিনের যে কোডটা ছিল সেই কোডটা থেকে আমি শুরু করছি। আমাদের গ্যালারি সেকশন অর্থাৎ যে বক্সগুলো ক্রিয়েট করেছিলাম সেটা নিচে আছে। আমি এটা এই মুহূর্তে তো প্রয়োজন হচ্ছে না, আমি সেই জন্য এটিকে জাস্ট মিনিমাইজ করে রাখলাম। এবার আমাদের যে কোড সেকশনটা ছিল সেটা আমি আরেকবার বুঝিয়ে দিই। আমাদের হেডার ছিল একটা হেডার ট্যাগ, এটা হলো HTML5 ট্যাগ, আর তার ভিতরে ছিল ন্যাভ। আচ্ছা, তো এই ন্যাভের মধ্যে আমরা একটি ইউএল নিয়েছিলাম, তারপরে এলআই এর মধ্যে অ্যাঙ্কার। তো এই যে এলআই এর মধ্যে যে একাধিক যে এলআইগুলো রয়েছে, ইউএল এর মধ্যে যে এলআইগুলো রয়েছে, সেই এলআইগুলোই হলো এক একটা ন্যাভ আইটেম। আর সেটাকে আমরা কি করেছিলাম, স্টাইল করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম একটি ব্লু কালার। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ব্লু কালার, সেটি কিন্তু আমাদের কমপ্লিটলি এই যে হেডার যেটা দেখতে পাচ্ছেন সেটা। আচ্ছা, এরপরে ন্যাভ যেটা আছে সেটা আমরা দিয়েছিলাম 1000 পিক্সেল উইথ ছিল এর। মার্জিন 0 অটোর মাধ্যমে আমরা এই বক্সটিকে মাঝখানে নিয়ে এসেছি। আচ্ছা, এরপরে আমরা কি করেছি, এই যে ইউএল আছে, ইউএল যেহেতু একে অপরকে ধরে রেখেছে এলআই, তো সেই এলআই গুলোকে আমরা কি করেছিলাম, প্রথমত ইউএল এর টেক্সট লাইন সেন্টার করেছি, আর লিস্ট স্টাইল নান, প্যাডিং 0, মার্জিন 0। আর এলআই গুলোকে আমরা লিখেছিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। তো ডিসপ্লে ইনলাইন ব্লকের যে ভিডিওটা ছিল, ডিসপ্লে প্রপার্টি ইনলাইন ব্লক ডিসপ্লে নান, এই ভিডিওটি যদি আপনারা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে ইনলাইন ব্লক কিভাবে কাজ করে। তো নেক্সট ছিল আমাদের অ্যাঙ্কার। আমরা দেখতে পাচ্ছি এখানে এলআই এর ভিতরে যে অ্যাঙ্কার ছিল, সেই অ্যাঙ্কারের কি ছিল, ডিসপ্লে ইনলাইন ব্লক লিখেছি, আর কালার দিয়েছি টেক্সট ডেকোরেশন নান। কারণ আমরা জানি অ্যাঙ্কারের নিচে একটি আন্ডারলাইন চলে আসে। আন্ডারলাইন আন্ডারলাইন মানে নিচে অর্থাৎ। তো যে আন্ডারলাইনটি আসে সেটিকে তোলার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান লিখেছি। আর মার্জিন প্রত্যেকের মাঝখানে 15 পিক্সেল করে গ্যাপ আছে, তো সেই গ্যাপটি দেওয়ার জন্য আমরা মার্জিন 15 পিক্সেল লিখেছি। আর ট্রানজিশন দিয়েছিলাম, কারণ আমরা এখানে যদি দেখেন যে আমি যদি হোভার করি অর্থাৎ মাউসটি যদি এর উপরে নিয়ে আসি, দেখবেন যে একটি কালার, জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, হোয়াইট থেকে ব্লু হচ্ছে। যদিও এই কালার কন্ট্রাস্টটি ভালো নয়, এটা উচিত নয়, মানে অ্যাজ এ ডিজাইনার আমাদের এরকম কোনো কালার দেওয়া উচিত নয়। কারণ যদি কন্ট্রাস্ট না থাকে কোনো দুটো কালারের মধ্যে, তো সেটা ডিজাইনের অ্যাসপেক্টে সেটা সুন্দর নয়, আমাদেরকে অন্য কোনো কালার ইউজ করা উচিত। তো আমরা জাস্ট এখন শিখছি, সেই জন্য আমরা জাস্ট বানিয়েছি। আমরা হোভার শিখছিলাম, আমরা ডিজাইনের ক্লাস যখন শিখবো তখন আরও ডিটেলসে আমরা এই বিষয়গুলোকে বুঝবো। তো চলুন আমরা আজকে লোগোটাকে নিয়ে আসি। তো লোগোটা আনার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে লোগোটা আমাদের লেফট সাইডে ছিল, তাই না, আর নেভিগেশনটা রাইট সাইডে ছিল। তো সেটাকে আমরা কি করব, লোগোটা আনার জন্য একটা প্রথমে আমাকে ডিভ নিতে হবে। তো এই যে ন্যাভ যেটা আছে সেটা তো এখানে রইলো, কারণ আমার নেভিগেশন আইটেমগুলো আছে। তো ন্যাভের ওপরে এসে আমি এখানে কিছুটা জায়গা তৈরি করছি। জায়গা তৈরি করে এখানে আমি আমি এখানে লোগো ব্লক তৈরি করছি। লোগো ব্লক, তার মধ্যে এসে আমি ইমেজ নিচ্ছি, ইমেজ।
তো আমি ইমেজটি অর্থাৎ লোগোটি আগে থেকেই আমি কেটে রেখেছি একটি সফটওয়্যারের মাধ্যমে, ইমেজ এডিটিং সফটওয়্যারের মাধ্যমে। তো আমি জাস্ট এখানে লোগোটা বানানোর জন্য সময় নষ্ট না করে আমি লোগোটাকে এখানে প্লেস করছি আর এর নাম রেখে দিলাম লোগো। তো আমরা জানি যে অল ট্যাগের মধ্যে আমি যে ইমেজটি ইউজ করেছি সোর্সের মধ্যে, অল ট্যাগের মধ্যে সেই রকম নামটি, যথাযথ যে নামটা সেই ইমেজের নামটা দিয়ে রাখা উচিত। এবার আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমার লোগোটি এখানে চলে এসছে। কিন্তু লোগোটি আমাদের ডিজাইনে যেমন ছিল একদমই তেমন দেখতে হয়নি, আর যথেষ্ট সাইজে বড়। তো আমাদের সাইজটিকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি লিখতে হবে, আমরা এখানে যে ন্যাভ শুরু করেছি, তো ন্যাভের আগেই আমাকে এসে লিখতে হবে, প্রথমে আমাকে লিখতে হবে লোগো ব্লক। সরি, এখানে একটু টাইপো আছে, লোগো ব্লক। তো প্রথমে আমাকে লিখতে হবে হেডার, কারণ কি হেডারের মধ্যে লোগোটি আছে, HEADER, হেডার। নেক্সট আমাদের আছে লোগো ব্লক, লোগো ব্লক। আচ্ছা, লোগো ব্লকে আমরা কি করব, এটি উইথ দেব। সাপোজ আমি এখানে 120 পিক্সেল উইথ দিলাম। উইথ দেওয়ার পরে এবার আমি যদি রিফ্রেশ করি, দেখবেন যে ইমেজটার উপরে কোনো কিন্তু এফেক্ট পড়েনি। কেন এফেক্ট পড়েনি? কারণ এই যে ইমেজটি আছে, আমরা অনেকবার দেখেছি যে ইমেজের যদি আমি কোনো স্টাইল না লিখি, অর্থাৎ ইমেজের জন্য একটি স্টাইল দরকার। তো আমাকে প্রথমত আগে পুরোটা লিখতে হবে, আমাকে পুরো এর যে পাথ আছে সেটা লিখতে হবে, অর্থাৎ লোগোটা আছে হেডারের মধ্যে, তো সেই জন্য প্রথমে হেডার লিখতে হবে। তারপরে আমাকে লোগো ব্লক আছে, সেই লোগো ব্লকটি লিখতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমি ইমেজটিকে ধরতে পারবো। তো আমাকে এইভাবে লিখতে হবে লোগো ব্লক ইমেজ। তো ইমেজের মধ্যে এসে আমরা কি লিখি, উইথ 100% হাইট অটো। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এখানে আমাকে একটু ইন্সপেক্ট করে দেখতে হবে যে এটি আমি সমস্ত কিছু ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, তো দেখুন আমার ইন্সপেক্ট করে আমি খুব সহজেই প্রবলেমটা আমি দেখতে পেলাম। এটা প্র্যাকটিক্যাল লাইফে এভাবেই কোডিং হয়। তো আমরা ভিডিওতে দেখি যে খুব তাড়াতাড়ি কোডিং হয়ে যাচ্ছে, একদম অ্যাকুরেট আসছে, এমন কিন্তু হয় না বাস্তব জীবনে। বাস্তব জীবনে প্রচুর এরর আসে। তো সেই এররগুলো সলভ করে করেই তারপরে একটু একটু করে কোড এগোয়। তো আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি, যে টিউটোরিয়াল ভিডিওগুলো, সেখানে সবসময় অবভিয়াসলি এডিটিং করার পরেই সেই ভিডিওটিকে পাবলিশ করা হয়। সেই জন্য যারা বিগিনার্স আছেন তারা হয়তো দেখে ভাবেন যে এত কিছু কিভাবে মনে রাখা সম্ভব, বা এত অ্যাকুরেট কোড লেখার সঙ্গে সঙ্গে কি করে তার রেজাল্ট চলে আসছে, কোনো ভুল নেই, কোনো এরর নেই। তো এইভাবে একদমই হয় না। বাস্তব জীবনে এরর আসে কোডের মাঝখানে, আমাদের টাইপও হয়ে যায়, অর্থাৎ লেখার সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়, স্পেলিং মিস্টেক হয়, তো তার জন্য এরর চলে আসে। তো এখানে খেয়াল করুন যে এখানে আমি লোগো ব্লক লেখার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে LOC গো ব্লক হয়ে গেছে। অর্থাৎ প্রবলেমটা এখানে কি হয়েছে, আমি এখানে চেঞ্জ তো করেছিলাম, পরে আমি যখন দেখেছিলাম যে এখানে লোগো ব্লক স্পেলিং মিস্টেক আছে, কিন্তু আমি এটাকে সেভ করিনি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের আগে একটি ডট এসছে, তাই না? তো এটা আমি সেভ না করার জন্য আমার আগের যে ফাইলটি ছিল সেই ফাইলটি কিন্তু রয়ে গেছে। এবার দেখবেন আমি যখন রিফ্রেশ করব, এখানে লোগো ব্লক স্পেলিংটা চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন কত সহজেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন লোগোটি 120 পিক্সেল হয়ে গেছে। তো 120 পিক্সেল হয়ে গেছে কি করে বুঝবো? আমরা যদি এখানে লোগো ব্লকে ক্লিক করি, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে যে টুল টিপ এসছে, সেখানে 120 ইন্টু 20.77 এটি দেখাচ্ছে। তো এই যে 120, সেটি হলো এর উইথ। আমি যদি এখান থেকে 120 পিক্সেল যেটি ছিল, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করছি এই সেকশনটা। 120 পিক্সেলটাকে আমি যদি এখন এখান থেকে বাড়িয়ে দিই আস্তে আস্তে, কিবোর্ডের থেকে আমি যে আপ অ্যারো আছে সেই আপ অ্যারোটিকে আমি প্রেস করছি, তার জন্য এখানে কিন্তু ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো আমি কি করেছিলাম, জাস্ট এই নাম্বারটার উপরে এসে ক্লিক করেছিলাম, আমাকে সিলেক্ট করার জন্য অপশন দিয়েছে, আমি সেখান থেকে ভ্যালুটা বাড়িয়েছি। তো আমি নিজে টাইপও করে দিতে পারতাম। তো 200 পিক্সেল, তো আমি চাইছি এখন আমার লোগোটি যে উইথ আছে সেটি 200 পিক্সেল হয়ে যায়। তো আমি সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করছি। আচ্ছা, দেখবেন যে এখানে 200 পিক্সেল হয়ে গেছে।
এবার আমি লোগো ব্লকে যখন মাউসটি নিয়ে যাচ্ছি, হোভার করছি, দেখবেন যে রাইট সাইডে অরেঞ্জ কালারের একটি বার এসছে। তো এই বারটি কি? এই বারটি হলো লোগো ব্লক, যেহেতু একটি ডিভ, তো সেই জন্য এ কি করেছে, পুরো জায়গাটাকে ব্লক করে দিয়েছে। তো এটিকে আমাকে চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে তো প্রথমত লোগো ব্লকটিকে বাঁ দিকে, আর নেভিগেশন যেটি আছে সেটিকে ডান দিকে নিতে হবে। তো ডান দিকে নেওয়ার জন্য আমাকে এই যে প্যারেন্ট ডিভ আছে, অর্থাৎ যে হেডার আছে, সেই হেডারকে বলতে হবে যে তোমার মধ্যে যে দুটো এলিমেন্ট রয়েছে, অর্থাৎ একটা ডিভ আছে, একটা ন্যাভ আছে, এই দুজনকে তুমি পাশাপাশি নিয়ে যাও। এটা কাকে বলতে হবে? ডিভ আর ন্যাভ, এই দুজনের যে প্যারেন্ট আছে তাকে বলতে হবে। তো আমি হেডারকে এসে বলছি যে তোমার ডিসপ্লে তুমি ফ্লেক্স করে নাও। যখনই এটাকে আমি ফ্লেক্স করব, এবার সেভ করব, এবার যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখবেন এই দুটো পাশাপাশি চলে এসেছে। তো লোগো ব্লক এখন কি করছে, সেই ইনলাইন ব্লকের মতন এখন বিহেভ করছে, অর্থাৎ এর যতটুকু জায়গা প্রয়োজন 200 পিক্সেল ততটুকুই পাচ্ছে। আর আমি যদি ন্যাভে হোভার করি, দেখবেন যে ন্যাভও সেরকম বিহেভ করছে। আচ্ছা, তো ন্যাভে আমি ক্লিক করলাম, তো দেখবেন যে ন্যাভে আমি 1000 পিক্সেল উইথ দিয়ে রেখেছিলাম। ওকে, তো এই যে 1000 পিক্সেল আমি উইথ দিয়েছিলাম, সেটিকে আমি এরকমই রাখছি, কিন্তু এগুলো সমস্ত কিছু মাঝখানে চলে এসেছে, তাই না? কারণ হলো আমি ইউএল এর মধ্যে লিখেছিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার। আমি যদি এখন টেক্সট লাইন এটিকে লেফট লিখি, তাহলে দেখবেন যে লেফটে চলে এসছে। আর এছাড়া আমি যদি এখন টেক্সট লাইন রাইট লিখি, টেক্সট লাইন রাইট লিখলে দেখবেন রাইট সাইডে কমপ্লিটলি চলে এসছে। এবার হয়তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমার যে পুরো যে ডিজাইনটা আছে অনেকটা কাছাকাছি চলে এসেছে আমার, তাই না? তো এখন আমি এটিকে কি করছি, ফাইনাল করছি এইভাবে যে এখানে যে লোগো ব্লক যেমন আছে আছে, আর ন্যাভের পরে যে ইউএল এলআই লিখেছিলাম, ইউএল এর এখানে এসে আমি লিখে দিলাম এটিকে টেক্সট লাইন রাইট। আচ্ছা, দেখি এখন ফাইনাল কি আসে। তো আমার এটা রাইটে চলে আসছে। তো নেভিগেশন প্রথম একটু কনফিউজিং লাগবে, যারা আপনারা ফ্রেশার আছেন, যারা নতুন রয়েছেন, তাদের একটু কনফিউজিং লাগবে, কিন্তু এটিকে প্র্যাকটিস করতে করতে তারপর সলভ হবে। আমরা আরও ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস লিখছি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এটা দিলে কি হবে, দুটো যে এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্ট পাশাপাশি চলে আসবে, একে অপরের থেকে দূরে চলে যাবে। আমি যদি স্পেস বিটুইনটাকে সরিয়ে দিয়ে স্পেস অ্যারাউন্ড লিখি, তাহলে এটা একে অপরের পাশে গ্যাপ তৈরি করবে। ওকে, তো আমি স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইন যেটা আমার দরকার, আমি সেটা এখানে ফ্লেক্সের মধ্যে, হেডারের মধ্যে এসে লিখে দিচ্ছি ডিসপ্লে, আমাকে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, তো আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে দেখবেন যে লেফট সাইডের যে গ্যাপটা আছে না, সেই গ্যাপটা কিন্তু রাইট সাইডে মেনটেন করছে না, অর্থাৎ এখানে গ্যাপটা বেশি আছে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে গ্যাপটা কম আছে। তো এমন কেন, সেটাকে আমরা যদি একটু দেখি, তো দেখবেন যে ন্যাভের মধ্যে কিছুটা মার্জিন রয়েছে। তো এই যে মার্জিন 0 অটো করেছিলাম, তো সেই জন্য এটা এফেক্ট করছে। তো সেই জন্য আমি যদি মার্জিনটাকে এখান থেকে অফ করে দিই, এবার দেখবেন যে লেফট সাইডে যে গ্যাপটা আছে রাইট সাইডে কিন্তু সেই একই রকম গ্যাপ এখানে মেনটেন হচ্ছে। তো আমাকে কি করতে হবে, style.css 40, এই লাইন নাম্বার 40-তে গিয়ে আমাকে মার্জিনটাকে গিয়ে অফ করে দিতে হবে, অর্থাৎ মার্জিনটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। এবার যদি আমি সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমার কিন্তু কমপ্লিটলি কাজটা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, এরপরে ডিজাইনটাকে আরো একটু সুন্দর করতে চাইছি, মানে হলো এখানে যে লোগো ব্লকটি আছে আর এখানে যে ন্যাভটি আছে, এই লোগো ব্লক আর ন্যাভের যদি খেয়াল করে দেখেন, যে এই যে ন্যাভের মধ্যে যে ব্লু বক্সটি দেখাচ্ছে না, যে ন্যাভটিকে যে 1000 পিক্সেলের যে বক্সটি আছে, হোম, অ্যাবাউট, ব্লগ, ওয়ার্ক, কন্ট্যাক্ট, এই সমস্ত আইটেমগুলো বক্সের ওপরের দিকে রয়েছে, অর্থাৎ বক্সের ওপরের দিকে রয়েছে মিনস এই যে হোমের ওপর থেকে আমি যদি এখান থেকে একটা রুলার টানি, তো লোগোর ওপর থেকে আমি যদি রুলারটা নিয়ে যাই, খেয়াল করে দেখবেন এটি টপ পজিশনে রয়েছে। আমি চাইছি যে লোগোর মাঝ বরাবর, অর্থাৎ এম আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এম এর এই পজিশনটা, আর এর এই যে পয়েন্টটা, এই বরাবর যদি আমি আনতে চাই হোম, অ্যাবাউট, ব্লগ, তো সেই জন্য আমাকে কি করতে হবে,
সেই জন্য আমাকে লিখতে হবে, এই যে হেডার আমরা লিখেছিলাম, হেডারের স্টাইলই করেছিলাম, স্পেস বিটুইন লেখার পরে আমাকে লিখতে হবে অ্যালাইন আইটেমস সেন্টার। আমি যদি এখানে অ্যালাইন আইটেম সেন্টার লিখে এবার যদি রিফ্রেশ করি, দেখবেন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এবার যদি আমি হোভার করি নেভিগেশনে, এবার দেখতে পাবেন এটি কিন্তু নিচে নেমে এসেছে কিছুটা, তো এবার মাঝ বরাবর আছে। তো একটা মনে রাখার জন্য ছোট্ট একটা আপনাদের টিপস দিয়ে রাখছি, যে যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স লিখবেন, তারপরে জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড এরকম কিছু লেখার প্রয়োজন হবে, আর তারপরেই আপনার অ্যালাইন আইটেম সেন্টার লেখার প্রয়োজন হবে। তো আপনারা মনে রাখার সুবিধার্থে খেয়াল রাখবেন যে এই তিনটে প্রপার্টি আপনার পরপর লিখতে হতে পারে ম্যাক্সিমাম টাইমে। ওকে, তো ডিজাইন মেনটেন করার জন্য এই তিনটে আইটেম আপনার সবসময় পরপর লেখার প্রয়োজন হতে পারে। এই যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আপনার ডিজাইন ওয়াইজ চেঞ্জ হবে, কিন্তু একটু মনে রাখবেন যে এই তিনটে প্রপার্টি পরপর হয়। ওকে, তো আশা করি যে আমাদের এই ভিডিও থেকে কিছুটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে একটি হেডার কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি একটি রাফলি ডিজাইন করেছিলাম, যে কোনো রকমে একটি ডিজাইন করেছি যে আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে আমাদের ডিসপ্লে ফ্লেক্সটা কিভাবে ইউজ হয়। আমরা গত ভিডিওতে যখন দেখেছিলাম যে এরকম গ্যালারি বানানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে এর মধ্যে ইমেজ রয়েছে, তো সেই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি, তো সেটাকে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম যে ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে। আর এই ভিডিওতে এসে আমরা আমাদের নেভিগেশন বারটি সম্পূর্ণ করেছি। তো আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই নেভিগেশন বার বা বিভিন্ন সেকশনগুলোকে আরও কি কত সুন্দর করা যায়, কোডিং কতটা স্ট্রং করা যায়। তো ডিজাইনের যারা ডিজাইন করছে, অর্থাৎ যারা ডিজাইনার রয়েছে, তাদের কাজ হলো ডিজাইন করা, কোডারদের কাজ সেই ডিজাইনটিকে কনভার্ট করা, ডিজাইন থেকে কোডিংয়ে কনভার্ট করা। কিন্তু কোডিংয়ে কনভার্ট করা মানে কোড লিখে দিলাম, কনভার্ট হয়ে গেল, একই রকম দেখতে হয়ে গেল, এমন নয়। সেটিকে আমাদের ভবিষ্যতে যখন ডেভেলপমেন্ট হবে সেই কথাটা ভেবে আমাকে স্ট্রংলি কোড বানাতে হবে, খুব রোবাস্ট কোড হতে হবে, যেন সেই কোডের এমনভাবে কোড লিখলাম যে ডেভেলপমেন্ট করতে গেলে ডেভেলপারের প্রবলেম হলো, বা ইন ফিউচার আরও বিভিন্ন প্রবলেম আসলো, তো সেগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমাদের ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমাদেরকে বিষয়গুলোকে নিয়ে একটু বেশি ডিসকাস করতে হচ্ছে, সেই জন্য। তো বিষয়গুলো একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এইভাবেই ক্রিয়েট করা যাতে আপনাদের পুরো জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর একটা রিকোয়েস্ট, যে আপনারা কখনো স্কিপ করে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। ওকে, তো এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রপার্টিস, প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইম্পর্টেন্ট। তো এটুখানি বলে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আমাদের আগামী পর্বের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোনো রকমের যদি কমেন্টস থাকে, মতামত থাকে, আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট আপনাদের, আমাদের যদি কমপ্লেন থাকে আপনাদের আমাদের ভিডিওর কোয়ালিটির ওপরে, সেটিও অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।